আকাশবাণী আগরতলা। আপনি জানেন কি আপনার সন্তানের বয়স 5 বছর ও 15 বছর পূর্ণ হলে আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। সময় মতো আপডেট না করলে আধার ইনএক্টিভ হয়ে যেতে পারে, যার ফলে পরবর্তীকালে শিশুদের স্কুলে বা কলেজে ভর্তি ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সকল অভিভাবকদের অতি সত্বর নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের বায়োমেট্রিক আপডেট করানোর অনুরোধ করা হচ্ছে। ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রচারিত। শুরু হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় রয়েছে আমি পিন্টুলাল, সেই সঙ্গে আমি রয়েছি শ্বেতা। আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। প্রতি বছর 24শে এপ্রিল অর্থাৎ আজকের দিনেই পালন করা হয় এই গুরুত্বপূর্ণ দিবসটি। এই দিনটি ভারতের গ্রামীণ স্থানীয় স্বশাসন ব্যবস্থার গুরুত্বকে মনে করিয়ে দেয়। 1993 সালে সংবিধানের 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, যা গ্রাম পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রামীণ মানুষের উন্নয়ন, স্থানীয় সমস্যার সমাধান এবং স্বনির্ভরতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যবস্থার মাধ্যমে জনগণ সরাসরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং নিজেদের এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হয়। শক্তিশালী স্থানীয় প্রশাসন একটি উন্নত দেশের ভিত্তি। পঞ্চায়েতি রাজের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং অবকাঠামো উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই এই ব্যবস্থাকে আরো কার্যকর ও স্বচ্ছ করা আমাদের সকলের দায়িত্ব। বিশ্ব টিকাদান সপ্তাহ প্রতি বছর 24 থেকে 30 এপ্রিল পর্যন্ত পালন করা হয়। এই সপ্তাহের মূল উদ্দেশ্য হল টিকার গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সকলকে টিকাদানের আওতায় আনা। টিকা আমাদের বিভিন্ন মারাত্মক সংক্রামক রোগ যেমন হাম, পোলিও, ডিপথেরিয়া, টিটেনাস ইত্যাদি থেকে সুরক্ষা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়, যাতে শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক সবাই সময় মতো প্রয়োজনীয় টিকা গ্রহণ করে। টিকাদান শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে রোগের বিস্তার থেকে রক্ষা করে এবং জনস্বাস্থ্য উন্নত করে। তবে এখনো অনেক মানুষ অজ্ঞতা, ভয় এবং ভুল ধারণার কারণে টিকা নিতে দ্বিধা করে। তাই এই সপ্তাহে সচেতনতা প্রচার, স্বাস্থ্য শিবির এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। আমাদের সবার উচিত টিকার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এবার দেখে নেই ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা। 1061 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়। 1926 খ্রিস্টাব্দে আজকের দিনেই যক্ষার ভ্যাকসিন BCG আবিষ্কৃত হয়।
1942 সালের আজকের দিনে মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী দীননাথ মঙ্গেশকরের প্রয়াণ হয়েছিল। 2011 খ্রিস্টাব্দের আজকেরই দিনে ধর্মগুরু শ্রী সত্য সাই বাবার প্রয়াণ ঘটেছিল। এ ছিল ইতিহাসের পাতা থেকে আজকের কিছু বিশেষ ঘটনাবলী। এবারে লিখছি তোমায় পর্ব। এই পর্বের প্রথম যে চিঠিটি পড়ে শোনাব সেটি পাঠিয়েছেন শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা থেকে। উনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, প্রথমে জানাই নববর্ষের শুভেচ্ছা। বৈশাখের স্মৃতি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই চলে আসে রবীন্দ্র জয়ন্তীর কথা। সেই ছোট্টবেলা খুব কাক ভরে বাগানের থেকে বেছে বেছে সাদা ফুল তুলে মায়ের কাছে এনে দিতাম মালা তৈরি করার জন্য। মা বাড়ির হাজার কাজের মধ্যেও মালা তৈরি করে দিত। সেই মালা নিয়ে মহা আনন্দে স্কুলে যেতাম রবীন্দ্র জয়ন্তী পালনের উদ্দেশ্যে। বন্ধু, তোমাকে মেসেজ লিখতে লিখতে আরেকটি বৈশাখের স্মৃতির কথা মনে পড়ে গেল। 2006 সালের 8ই বৈশাখ আমার দাদু মারা গেলেন। দাদুর মরদেহ নিয়ে আমরা প্রায় জনা 50 শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্মশানে পৌঁছানোর পরেই প্রচন্ড কাল বৈশাখী ঝড় আর বৃষ্টি। কে যে কোথায় ছুটে পালিয়ে গেল তার কোনো উদ্দেশ্য নেই। প্রায় ঘন্টা 4 পরে ঝড় বৃষ্টি থামতে মরদেহের পাশে দেখি আমরা 5 জন বসে আছি। সেই 5 জনেই ভেজা কাঠের চিতা সাজিয়ে মরদেহে আগুন দিয়ে পোড়ানোর কাজ সম্পন্ন করে যখন বাড়ি ফিরে আসলাম, তখন রাত প্রায় 3:30। এই বৈশাখের স্মৃতি মন থেকে কোনো দিনই মুছে যাবে না। শুভেচ্ছান্তে শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। শ্রোতা বন্ধু, এবারে লিখছি তোমায় পর্বে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, সে চিঠিটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে গোকুল মাইতি। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, কবির খেদোক্তি। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। এই অসুখ হৃদয়ের, এই অসুখ আত্মিক সম্পর্কের। আজকে জীবনে কাছের মানুষ সহজেই পর হয়ে যায়। কত প্রিয় মুখ দূরে সরে যায়। সম্পর্কের সেতুতে ফাটল ধরে অনায়াসে। শুধু নিজেকে নিয়েই ব্যস্ত মানুষ, স্বার্থমগ্নতায় বোধ। বাবা, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো সাথেই সম্পর্কটুকু রাখা তাদের কুশল জানার তাগিদ নেই মানুষের। দুরন্ত কর্মব্যস্ততার কারণে দূরে কর্মরত সন্তানদেরও বাবা মার নিয়মিত খোঁজ খবর নেয়ার ফুরসত হয় না। কখনো আবার ছেলে বৌমা অভিজাত ফ্ল্যাটে, বাবা মা বৃদ্ধাবাসে। স্নেহ, মায়া, শ্রদ্ধা, ভক্তি, কর্তব্যবোধ, নারীর টান ক্রমবিলীয়মান। রক্তের সম্পর্ক বিপর্যস্ত। আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়ার রেয়াজ উঠেই গেছে। মোবাইলে কালে কষ্টিত দায়সার একটুখানি হ্যালো হাই, এইটুকুই ঢের। মাজা খসা না হওয়ায় সম্পর্কের গায়ে ধীরে ধীরে মরিচা পড়ে। সেই ছিল একদিন 51বর্তী পরিবার, বাবা, মা, দাদু, ঠাকুমা, জেঠু, জেঠিমা, কাকা, কাকিমা, ভাই, বোন সবাই মিলে সে এক সুগন্ধি জীবন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার মধ্যেই ছিল আত্মিক সম্পর্কের এক নিগুড় বন্ধন।
বিপদে আপদে পাড়া প্রতিবেশী সকলেই ঝাঁপিয়ে পড়তো একসাথে। সেদিন চলে গেছে। আজকে মানুষ গুটি পোকার মতো আত্মপরতার খোলকে নিজেকে গুটিয়ে রাখে। আপন ভাই বোনদের মধ্যেও বিষয় আশয় নিয়ে সম্পর্কে গভীর ফাটল, স্বামী স্ত্রীর সম্পর্কেও নিদারুণ সংকট। বিচ্ছেদের কোর্ট কাছারি চলছেই। প্রেম নেই, ভালোবাসা নেই, পারস্পরিক বিশ্বাস নেই। সম্পর্ক টিকবে কিসে? সম্পর্কের এক কঠিন যুগ সংকট। এই সংকট থেকে বেরিয়ে আসতে চলো যাই রবীন্দ্রনাথের কাছে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মধ্যে বিশ্ব লোকের পাবি সারা। সমাশূন্য শুভ নববর্ষের শুভেচ্ছান্তে গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। লিখছি তোমায় পর্বে এবারের চিঠিটি পাঠিয়েছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে। স্মৃতি জাগানিয়া অভিজ্ঞাপন। তোমার বিষয় নির্বাচন আমাকে নিয়ে গেল বেশ কয়েক দশক পেছনে। তখনই স্মৃতির দুয়ারের পর্দাটা সরিয়ে দেখার সুযোগ হলো। কুয়াশার আড়ালে দীর্ঘদিন বন্দী থাকা সদ্য যৌবনের সেই বাস্তব ছবিটা। নববর্ষের নব আনন্দে মন মাতাতে কয়েকজন বন্ধু মিলে প্রতিদিন বৈকালে ঘুড়ি উড়াতে চলে যেতাম স্কুল মাঠে। ওই পাড়া থেকেও কয়েকজন বন্ধু আসতো। মাঞ্জা দেওয়া দড়ির কাটাকুটি খেলার শেষে ভোকাট্টার মজা উপভোগ ছিল বেশ আনন্দের। সেবার হয়েছে কি, তেমন খেলা খেলতে খেলতে গিয়েই লাটাইটা গেল হাত থেকে ফসকে। পেছনে দৌড়াতে দৌড়াতে না আর পারলাম না। পেছন থেকে দেখছি সামনের বাড়ির উঠোনের তারে গিয়ে আটকেছে লাটাইটা। ওই বাড়ির যুবতী সেটাকে ধরেছে। পায়ে পেয়ে গেলাম। চোকাচোকি হতে অন্য কিছুর নেশায় বিভোর হয়ে পড়লাম। বুকটা কেমন যেন বিঁধে উঠল। দুই একটি কথায় দুটি অচেনা মন অজানা যোগ সূত্রের শেকলে বাঁধা পড়ল। লাটাইয়ের কথা ভুলে অস্পষ্ট চেতনার প্রলেপ মাখা পাগলামের বাঁধনে বাঁধা পড়ল দুটি মন। রবির শেষ বেলার লিকলিকে আলোকে সাক্ষী করে সেদিন খালি হাতেই ফিরলাম। যোগাযোগহীনতায় দু একদিন কাটলেও তারপরে সে নিজে হাতে ফেরত দিয়ে গেল লাটাইটা। এদিকে বেশ কয়েকদিন টানা কাল বৈশাখীর দাপট, ফলে ঘুড়ি ওড়াতে যাওয়া আর হয়ে ওঠেনি। বৃষ্টি দিনে গৃহবন্দী হয়ে সেই দিনের কথা, সেই লাটাইয়ের কথার নানান ছবিগুলোর মনের ক্যানভাসে আঁকছি। ঠিক তখনই নিজে হাতে একটা সাদা খাম আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি এটা তো প্রেমপত্র। দেখার আনন্দে মনটা খুশিতে ভরপুর, কিন্তু চিঠিটা পড়ে ভীষণ কান্নায় ভেঙে পড়লাম। দু চোখের নয়নাস্ত্র মুছতে মুছতে ভাবছি, এত অসময়ে কেন? হায় ভগবান, কেমন তোমার বিচার! মনের দুঃখে মনে মনে ভাবলাম, এক বৈশাখে দেখা হলো দুজনার, আসছে আষাঢ় মাস।
সে শুধু স্মৃতির বৈশাখ হয়ে মনের দুয়ারে আসে আর বলে, না আজ থাক, সে কথা অন্য কোনো দিন বলবো। অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া। শ্রোতা বন্ধুরা, এবারে যে চিঠিখানি পড়ছি সেই চিঠিটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে পশুপতি মাহাতো। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তলিয়ে যাওয়া স্মৃতিগুলো আবার তুমি উস্কে দিয়ে আরেকবার ফিরিয়ে নিয়ে গেলে সেই কৃষ্ণচূড়া, শাল, পলাশ আর চিরপরিচিত মহুয়ার বনে। প্রাচীন গাছগুলো এখনো আছে, যদিও মানুষের অত্যাচারে ধ্বংস হয়েছে অনেকেই, যেগুলো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ে নিত্য নতুন সুরে, ছন্দে, গন্ধে, প্রতি মুহূর্তে আন্তরিকতা, সহানুভূতি, ভালোবাসা ও বন্ধুত্বের নতুন নতুন বন্ধন সৃষ্টির জন্য শত আঘাত সহ্য করেও আজও নীরবে দাঁড়িয়ে আছে। সেই প্রাচীন গাছগুলোর শীতল ছায়ায় আবার আমাকে ফিরিয়ে নিয়ে এলো তোমার সুন্দর এই বিষয়। ওদের কাছে গিয়ে মনে পড়ে গেল হারিয়ে যাওয়া শৈশবের কত স্মৃতি। আনমনে ওদের চারপাশে একা একা ঘুরতে থাকলাম। ওরা যেন আমাকে বলছে, এতগুলো বছর পর হঠাৎ আজ আমাদের মনে পড়ল। তোমাকে দেখতে না পেলে খুব কষ্ট হয় আমাদের। ওই তাকিয়ে দেখো, আমার প্রতিবেশী বন্ধুদের কেমন নিষ্ঠুরভাবে আঘাত করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে গেছে তোমাদের বন্ধুরা। সেবার ভাগ্যে তুমি ছিলে, তা না হলে আমাদের দশাও আমার বন্ধুদের মতোই হতো। তোমার সঙ্গে আর দেখা হতো না। তোমার মনে আছে প্রতিদিন ভোরবেলা তোমরা 3 ভাই বোন মিলে ঝরে পড়া ফুলগুলো কুড়োতে? আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। মহুয়া ফুল কুড়ানো সুন্দর সেই সুখের স্মৃতি মনে পড়তেই চোখে জল গড়িয়ে এলো। মহুয়া গাছগুলোর গায়ে হাত বুলিয়ে দিয়ে মনে মনে বললাম, না আর নয়, তোমাদের কোনো বন্ধুর ওপর অত্যাচার করতে আমি আর দেব না। পশুপতি মাহাতো, চৌরঙ্গি মোড়, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। বন্ধুরা, লিখছি তোমায় পর্বে এবারে শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো। আর এই চিঠিটি পাঠিয়েছেন যতীন্দ্রনাথ রায়। তিনি লিখেছেন, আলো ছায়া। কিছু মানুষ গত জন্মেরও সঙ্গী থাকে, যাকে ভগবান এই জন্মেও ঠিক আপনার সাথে দেখা করিয়ে দেয়। তবে হয়তো সে তখন অন্য কারো। তবুও ভালোবাসা বিন্দু মাত্র কমে না তার প্রতি। প্রথমবার তাকে দেখি মন আটকে যায় তার দু চোখে, জড়িয়ে যায় সে আপন হৃদয়ে। সেই চেনা মুখ, চেনা ডাক, বারে বারে ফিরে তাকানো তার দিকে, বারে বারে ছুটে যাওয়া তার কাছে, যা সবটাই নিছকই কাকতালীয় মনে হলেও আসলে তা কাকতালীয় নয়, সবটাই ঈশ্বরের লেখা। এই যে তার সাথে আপনার মাঝে পথে হঠাৎ দেখা হওয়া, যাকে বলে অপূর্ণতার মাঝেও পূর্ণতা। কারণ কিছু পূর্ণতা এমনও হয় যার সাথে আমাদের জন্ম জন্মান্তরের এক নিবিড় যোগ থাকে, যা পরজন্মেও কখনো তা প্রকাশিত পায়, অর্থাৎ পূর্ণতা লাভ করে। আবার কখনো কেবল শুধু অপ্রকাশিতই থেকে যায় তা শত পূর্ণতার মাঝেও। ঠিক যেন মেঘে ঢাকা খোলা আকাশের মাঝে মিটমিট করে জ্বলতে থাকা রাত জাগা এক একটি তারার মতো করে। যতীন্দ্রনাথ রায়। জানিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মে মাসের প্রথম বিষয় পিতা ন হসি পিতা ন বোধি। কথাগুলি ঋগ্বেদের একটি মন্ত্রের অংশ। এর অর্থ, তুমি আমাদের পিতা, তুমি আমাদের জ্ঞানদাতা। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রত্যেকে কারো না কারো কাছে ঋণী। তার থেকে আমরা জ্ঞান অর্জন করি,
হতে পারেন তিনি আমাদের প্রিয় রবীন্দ্রনাথ, অথবা আপনার জীবনের এমন কেউ যিনি আপনাকে সত্যিকার অর্থে পথ দেখিয়েছেন। অভিজ্ঞাপন অনুষ্ঠানের মে মাসের প্রথম বিষয় পিতা নো বোধি, অর্থাৎ তুমি আমাদের জ্ঞানদাতা। এ বিষয়কে কেন্দ্র করে আপনাদের হৃদয়ের কথা, স্মৃতি, কৃতজ্ঞতা আর শ্রদ্ধার অনুভূতি আমাদের কাছে চিঠির মাধ্যমে পাঠান। আপনার কলমে উঠে আসুক সেই মানুষটির কথা যার জ্ঞান ও প্রেরণা আপনাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের দপ্তরে অথবা ইমেইলে। আমাদের মেল আইডি radioagartala@gmail.com। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মে মাসের প্রথম বিষয় পিতা নো বোধি। বন্ধুরা, এবার একটি তথ্য জেনে নেওয়ার পালা। অনির্দিষ্টকালের জন্য মুলতবি থাকা ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আগামী 30 এপ্রিল 2026 সকাল 11টায় পুনরায় বসছে। ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী এবং নিয়মাবলী বিধির 19 নং অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া দ্বিতীয় পর্যায়ে বিধানসভার এই অধিবেশন পুনরায় আহ্বান করেছেন। রাজ্য বিধানসভার সচিব এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত মেরা যুবা ভারত এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে মডেল যুবা গ্রাম সভা, যার মূল লক্ষ্য গ্রামীণ শাসন ব্যবস্থায় যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে জেলা যুব আধিকারিক মাই ভারত পশ্চিম ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ 24 এপ্রিল 2026 কাঞ্চনমালা, পশ্চিম ত্রিপুরায়। এই উদ্যোগে যুবকদের আহ্বান জানানো হচ্ছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে, নিজেদের সমস্যা ও মতামত তুলে ধরতে, সমাধান নিয়ে আলোচনা করতে, এলাকার উন্নয়নের পরিকল্পনা করতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে, শক্তিশালী ও সচেতন সমাজ গড়ে তুলতে। মনে রাখবেন, গ্রাম সভা আমাদের অধিকার, আমাদের দায়িত্ব। আজ অর্থাৎ 24 এপ্রিল থেকে বিশালগড়ের নিউ মার্কেট স্থিত বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট প্রাঙ্গণে 6 দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হচ্ছে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে শিল্পীরা লোকগান, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করবেন। এ ছিল কিছু তথ্য। এবারে কর্মখালী বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের অধীনে এনআইসিতে সায়েন্টিস্ট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 243টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, এমএসসি পাস, বয়স 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আজ 24 এপ্রিল। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। তবে পরীক্ষা কেন্দ্র হবে বহিরাজ্যে। বিস্তারিত জানতে আপনারা এনআইসির ওয়েবসাইট দেখে নিতে পারেন। সুপরিচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা ইন্ডিয়ান ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্যপদ 350টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, এমসিএ পাস। বয়স হতে হবে 22 থেকে 45 বছর। তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 28 এপ্রিল। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউর কেন্দ্র ও দিনক্ষণ বিস্তারিত কল লেটারে জানানো হবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্পোরেট সেক্টরে বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার পদে নিয়োগের জন্য ডাকযোগে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্যপদ 400টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, আইটিআই পাস। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাথমিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে।
বন্ধুরা, এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। হার্ট অ্যাটাকে কম বয়সীদের আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করার সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে প্রতি বছর হার্ট অ্যাটাকের কারণেই অধিকাংশ মানুষ মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক। এর একটি কারণ হলো হৃদরোগের লক্ষণ অনেক সময় প্রকাশ পায় না। আগে থেকে সচেতন না হওয়ার কারণেই সঠিক সময়ে তা প্রতিরোধ করাও সম্ভব হয়ে ওঠে না। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর জীবনধারা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক উদ্বেগ সব মিলিয়েই বাড়ছে উচ্চ রক্তচাপের মতো সমস্যা। এই উচ্চ রক্তচাপের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে হৃদরোগ, ঝুঁকি বাড়ছে হার্ট অ্যাটাকের। আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুসারে বুকের মাঝখানে বা বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা, চাপ, অস্বস্তি বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগের প্রাথমিক লক্ষণ। তবে অনেকেরই হয়তো জানা নেই যে হার্ট অ্যাটাকের লক্ষণ ফুটে ওঠে কানেও। তবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে এর আগাম সব লক্ষণ জেনে রেখে সতর্ক থাকতে হবে। তবে শুধু কানের উপসর্গগুলো নয়, এর সঙ্গে যদি বুকে ব্যথা থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের গতকালের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 54%। এর সঙ্গে শেষ করছে আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি পিন্টুলাল সাহা, সেই সঙ্গে আমি ছিলাম শ্বেতা বণিক। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আকাশ